হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও আমরা নিয়ে চলে এসেছি সোলো লেভেলিং এর নতুন একটি ভিডিওতে, এবং আজকে আমরা এক্সপ্লেন করব এপিসোড নাম্বার 8। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং আমরা কিন্তু 50 সাবস্ক্রাইবারের কাছাকাছি চলে এসেছি। তো অবশ্যই টার্গেটটা পূরণ করবেন আপনারা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। গত এপিসোডে আমরা দেখেছিলাম জিনহু এই ডিমন ক্যাসেলটার ভিতরে আবার চলে আসে, এবং এটাই মেবি তার ফাইনাল হবে যে এই ডিমন ক্যাসেলে সে এলিক্সির অফ লাইফ পাবে কিনা। এখানে আসার পর জিনহু কিছু শক্তিশালী ডিমনকে ফিল করেছিল, এবং তারপরে শুধু একটি ডিমন বেঁচে ছিল, এবং এই এপিসোডের শুরুতে আমরা জিনহুকে ওই ডিমনটার সাথে ফাইট করতে দেখি। ফাইটের এক পর্যায়ে জিনহু ওকে প্রায় মেরেই ফেলবে, কিন্তু তখন ওই ডিমনটা তার কাছে প্রাণ ভিক্ষা চায়, এবং সে তার ভয়েস শুনে তার হেলমেটটা মুখ থেকে সরায়। সরানোর পর দেখতে পায় যে সে একটি মেয়ে। জিনহো তখন ডিমনটাকে বলে যে তুমি আমাদের প্রথমে অ্যাটাক করেছিলে, এবং এখন তুমি নিজের প্রাণ ভিক্ষা চাইছো। মেয়েটি তখন তাকে বলে যে তার ডিউটি হচ্ছে ওদের লর্ডকে বাঁচানো, এবং তারা অবশ্যই খুশি হবে যে আমি বেঁচে আছি। জিনহো তখন বলে যে তারা খুশি হবে তারা মরার পর। এটা বলার পর জিনহো যখন তার সোর্ডটা সিস্টেমে ব্যাক রেখে চলে যায়, এবং তখন মেয়েটা ভাবে যে এটাই আমার সুযোগ ওকে মারার জন্য, এবং তাকে অ্যাটাক করে। কিন্তু অ্যাটাক করার পর আমরা দেখতে পাই টাস্ক তাকে বাঁচিয়ে নেয়, এবং মেয়েটি আবার নিচে বসে কাঁদতে শুরু করে। মেয়েটি তখন জিনহোকে আরো বলে যে তুমি যা চাইবে আমি তোমাকে তা দেবো। টাস্ক তখন ওই মেয়েটাকে শূন্যে ঝুলিয়ে রাখে, এবং জিনহো তখন ওই মেয়েটাকে এন্টি পারমিটের কথা বলে। মেয়েটি তখন হ্যাঁ বলে, এবং বলে যে তার ফ্যামিলি এই কাজের জন্য এখানে আছে। জিনহোকে সে আরো বলে যদি সে তার ফ্যামিলির সেফটি গ্যারান্টি দেয় তাহলে সে তাকে এখানে নিয়ে যেতে পারবে। তারপর জিনহো ওই মেয়েটার কাছে যায় এবং তাকে একটু ভয় দেখিয়ে বলে যে তুমি একজন ডিমন, তোমার কথা কি আমি বিশ্বাস করতে পারি? তখন মেয়েটি হ্যাঁ বলে। তারপর জিনহো ওই মেয়েটিকে একদম শেষের দিকে প্রশ্ন করে তুমি আসলে কি, তুমি কি এটা আমাকে বলতে পারবে? তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয়। সিনটা চেঞ্জ করার পর আমাদের শহরের অবস্থা দেখানো হয় যে সবকিছু ভাঙা, এবং তখন আমরা একটা পিঁপড়াকে দেখতে পাই যেখানে মানুষকে খাচ্ছিল। এটা দেখে আমরা বুঝতে পারি যে ওই জেজু আইল্যান্ড থেকে উড়ন্ত পিঁপড়াগুলো এসে শহরে অলরেডি অ্যাটাক করে দিয়েছে। তারপর আমাদের আবারও সিনটা জিনহুর দিকে আনা হয়, এবং আমরা তখন দেখি যে ওই মেয়েটা তার পরিচয় দিয়েছিল, কিন্তু জিনহু আশা করেছিল যে সিস্টেম সম্পর্কে কিছু জানতে পারবে। তারপর জিনহু ওই মেয়েটিকে আবার প্রশ্ন করে যে তোমাদের কেউ কি কমান্ড দেয় যে তোমাদের সামনে যে মানুষ আসবে তাকেই মেরে ফেলার জন্য? তখন মেয়েটি বললেন যে হ্যাঁ, আমরা একটা ভয়েস শুনতে পাই, এবং ওদেরকে বলে যে এই জায়গাটাকে যে কোনোভাবে প্রোটেক্ট করার জন্য। তখন মেয়েটি বলে যে তারা অন্য একটা জায়গা থেকে এই জায়গায় হঠাৎ করে শিফট হয়ে গিয়েছে, এবং তখন থেকে তারা এই ভয়েসটা শুনতে পাচ্ছে এবং অর্ডার ফলো করছে। জিহ্ন তখন অবাক হয়ে তাদেরকে জিজ্ঞেস করে যে তোমরা পূর্বে কোথায় ছিল, এবং সেই মেয়েটি তখন তার ঠিকানা বলে। তারপর আমাদের ওই মেয়েটির চোখে কিছু একটা গ্লিচি ইফেক্ট দেখানো হয়, এবং আমরা বুঝতে পারি ওই সিস্টেম বা অন্য কিছু তাকে কন্ট্রোল করছিল তখন, এবং কিছু একটা বলতে বলতে সে তখন অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয়, এবং আমরা দেখতে পাই যে জিনচুল তার সার্ভেলিয়েন্স টিমের সামনে অ্যান্টের দ্বারা কি ডিস্ট্রাকশন হয়েছিল সেটা এক্সপ্লেন করছে। তারপর আমরা জিনচুল এবং চেয়ারম্যানের কথায় বুঝতে পারি যে ওই সব কাজ বা ডিস্ট্রাকশন একটা অ্যান্টের ছিল, এবং ওই একটা অ্যান্টে একজন এয়ারিং হান্টারের সমান পাওয়ারফুল ছিল। তারপর চেয়ারম্যান আমাদেরকে বলে যে ওই অ্যাটাকটা জেজু আইল্যান্ড থেকে 120 কিলোমিটার দূরত্বে হয়েছিল, এবং অনেক শীঘ্রই তারা আমাদের কাছেও বা মেইনল্যান্ডেও অ্যাটাক করতে পারে। তারপর চেয়ারম্যান জিনচুলকে ওদের প্রতিবেশী রাষ্ট্রকে ওই অ্যান্টের বিপদের পরিমাণ জানিয়ে তাদের কাছ থেকে সাহায্য আনার জন্য বলে, এবং অবশেষে চেয়ারম্যান জেজু আইল্যান্ডে চতুর্থ অ্যাটাক ঘোষণা করে দেয়। তারপর আবার আমাদের জিনহুকে দেখানো হয়, এবং আমরা দেখতে পাই ওই মেয়েটাকে টাস্ক কোলে করে নিয়ে যাচ্ছিল, এবং জিনহু হেঁটে হেঁটে যাচ্ছিল। তারপর ওরা কাসেলের ভিতরে চলে আসে। ভিতরে আসার পর ওই মেয়েটার বাবা ওকে অনেক গালিগালাজ করতে থাকে যে কেন সে জিনহুকে ভিতরে এনেছে। সে আরো বলে যে তাকে দেখতে একজন মনে হলেও তার পেছনে বা তার শ্যাডোতে অনেক সোলজার লুকানো আছে। তারপর ওইখানের মেইন লর্ড ওদের সোলজারকে ফাইটের জন্য রেডি হওয়ার জন্য বলে, এবং তারা সবাই রেডি হয়ে যায়। তারপর জিনহু ওই মেইন লর্ডকে বলে যে আমার এবং তোমার মেয়ের সাথে একটা এগ্রিমেন্ট হয়েছিল যেখানে আমি তোমাদের কাউকে কোনো ক্ষতি করব না, কিন্তু আমাকে এন্ট্রি পারমিটটা দিতে হবে। তারপর ওই ডিমন লর্ডটা তাকে অনেক ভয় পেয়ে এবং অনেক চিন্তা করে তাকে এন্ট্রি পারমিটটা দিয়ে দেয়, এবং জিনহু তখন তাকে থ্যাংক ইউ জানায়। এন্ট্রি পারমিটটা দেওয়ার পর ওইখানে মেইন লর্ড জিনহুকে অনেক জোর গলায় এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য বলে। জিনহু তখন তাকে উত্তরে বলে যে আমি তোমার মেয়েকে সাথে করে নিয়ে যেতে চাইবো। এটা শোনার পর মেইন লর্ড অনেক রাগান্বিত হয়ে যায়, এবং জিনহু তখন তার কারণ হিসেবে বলে যে সে তাকে গাইড করার জন্য নিয়ে যাবে, কারণ সে বলেছিল যে সে ওই জায়গাটা চেনে, মানে ওই ডিমন মেয়েটা। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয়, এবং আমরা ওই লাস্ট টাইম যে পিঁপড়াটা অ্যাটাক করেছিল তাকে নিয়ে রিসার্চ করতে দেখি, এবং উপর থেকে একজন ওই রিসার্চটা দেখছিল। তখন ওই রুমে একটি মেয়ে আসে এবং তাকে ডাক দেয় যে গিল্ড মাস্টার গোটো, এবং তার বিষয়ে আমরা পরবর্তীতে বা এই এপিসোডের শেষে জানতে পারবো। তারপর আবার আমাদের জিনহুকে দেখানো হয়, এবং আমরা দেখতে পাই জিনহু 89 ফ্লোরে চলে এসেছে, এবং তখন সে ইগ্রিস এবং ট্যাঙ্কে দেখতে পায়। তখন সে মনে মনে বলে যে তাদের হয়তো প্রমোশন হয়েছে, এবং আমরা সত্যি সত্যি দেখতে পাই তাদের প্রমোশনের জন্য তাদেরকে এখানে দেখানো হয়েছে, মানে একজন এস র্যাঙ্ক এবং একজন এ র্যাঙ্কে পরিণত হয়েছিল।
তারপর আমাদের ওই মেয়েটিকে দেখানো হয় এবং আমরা ওই মেয়েটির কাছে অনেক জিনিসপত্র দেখতে পাই। তখন মেয়েটি জিনহুকে বলে যে এইগুলো আমি ট্রেড করার জন্য এসেছি, কারণ তার উপরের লেভেলে বা 90th ফ্লোরে গেলে অনেক পাওয়ারফুল মনস্টার পাওয়া যায় এবং এই মেয়েটা তাকে এইগুলো ট্রেড করার জন্য বলছিল, কারণ সে যেন তার এন্ট্রি পারমিটটা সেভ করতে পারে বা সিকিউর করতে পারে। জিনহু তখন ওই মেয়েটাকে বলে যে আমি যদি তোমাদের ফ্যামিলি থেকে উইক হতাম তাহলে কি তুমি আমার সাথে ডিল করার জন্য রাজি হতে? তারপর ওই মেয়েটা জিনহুকে প্রশ্ন করে যে তুমি আমার ফ্যামিলিকে কেন মারোনি? তখন জিনহু উত্তরে বলে যে কারণ আমি তোমাকে পছন্দ করি। তখন এটা শুনে ওই মেয়েটি একদম শর্মে লাল হয়ে যায়, কিন্তু জিনহুকে আমরা বলতে শুনি সে ওকে ব্যবহার করার জন্য এই কথাটা বলেছে। তারপর জিনহু ওই মেয়েটাকে ব্যাক চলে যাওয়ার জন্য বলে, কিন্তু এটা শুনে সেই মেয়েটিও চিন্তায় পড়ে যায়। তারপর জিনহু ওকে বলে যে সে তার বাবার কাছে প্রমিস করেছিল যে সে তার মেয়ের কিছু হতে দেবে না। তখন মেয়েটি তাকে বলে যে আমি কি এতই উইক? তারপর জিনহু বলে যে এটা অনেক বিপজ্জনক হতে পারে, তাই জন্য বলছি। কিন্তু ওই মেয়েটা বলে যে সে তার সাথেই যাবে এবং এটা শোনার পর জিনহু রাজি হয়ে যায় তাকে নেওয়ার জন্য এবং তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তারপর আমাদের জিনহু, ইগ্রিস এবং ট্যাঙ্ককে অনেক মনস্টারের সাথে ফাইট করতে দেখানো হয় যারা কিনা অনেক পাওয়ারফুল ছিল এবং এটা পার করতে করতে আমাদের একদম শেষে 97 দেখানো হয় এবং আমরা বুঝতে পারি যে সে 99 ফ্লোরে পৌঁছে যাবে। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং চুই জং ইন এবং চাহিইন তাদের দুইজনের মধ্যে কথা দেখানো হয়। চুই জং ইন সেখানে বলছিল যে ওই জেজু আইল্যান্ডের অ্যাটাকের জন্য হোয়াইট টাইগার গিল্ড, হান্টার গিল্ড এবং সকল এস র্যাঙ্কে ইনভাইটেশন দেওয়া হবে। চাহিইন তখন মনে মনে জিনহুর কথা ভাবছিল। চুই জং ইন তখন আরো বলে যে আমাদের সাথে সাথে আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই ফাইটে অংশগ্রহণ করবে। চাহিইন তখন বলে যে জাপানের কথা বলছো? চুই জং ইন তার উত্তরে বলে যে আমাদের সাথে সাথে জাপানিজরাও অনেক বড় বিপদে আছে। তারপর চুই জং ইন একদম শেষের দিকে বলে যে জাপানের সবচেয়ে বড় গিল্ড অ্যাসোসিয়েশনের সাথে দেখা করার জন্য আসছে এবং তারা ফাইটের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবে এবং আমাদের আবারও জিনহু এবং ওই মেয়েটাকে দেখানো হয়। তারপর আমরা ওদের কথাবার্তার মাধ্যমে বুঝতে পারছি যে ওরা 100 নম্বর ফ্লোরে পৌঁছে গিয়েছে। তারপর ওদের সামনে অনেক পাওয়ারফুল একটা মনস্টার আসে এবং জিনহু তখন তার নাম বলে যে ডিমন মনার্ক বারান। তারপর ওকে দেখে জিনহু কিছুটা ভয় পেয়ে গিয়েছিল বা তার বিষয়ে ভাবছিল যে সে অনেক বেশি ডেঞ্জারাস হবে এবং সে মেবি ডিমন ছাড়া আরো অনেক কিছু সামন করতে পারে। তারপর আমরা বারানকে অনেক ডিমন সামন করতে দেখি এবং জিনহুর সামনে টাস্কে ভরে যায়। আমরা ওই ডিমন গুলোকে জিনহুকে চারদিক থেকে ঘিরে ফেলতে দেখি এবং তারা তৎক্ষণাৎ ওকে অ্যাটাক করে। ওকে অ্যাটাক করার পর জিনহু ওর সব শ্যাডো আর্মিকে সামান করে এবং ওদের মধ্যে অনেক ইন্টেন্স একটা ফাইট হয় এবং এই ফাইটটা হচ্ছে সোলো লেভেলিং এর আমার দেখা সবচেয়ে বেশি ইন্টেন্স ফাইট এপিসোড 8 পর্যন্ত। তখন ওই মেয়েটা বারানের পাওয়ারকে দেখে এবং সে ভাবছিল যে সে জিনহুর সাইড নেবে নাকি বারানের। তারপর আমরা তাকে বারানকে অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করতে দেখি যেটা তার জিনহুর সব শ্যাডো আর্মিকে মেরে ফেলে এবং ওই অ্যাটাকটা ওই মেয়েটার উপর গিয়েও লাগবে, কিন্তু জিনহু তখন তাকে প্রোটেক্ট করে নেয়। তারপর জিনহু তার শ্যাডো আর্মিগুলোকে আবার রিভাইভ দিয়ে তার স্টেলথ স্কিল এবং ফাস্ট করার জন্য আরেকটা স্কিল ব্যবহার করে ওই মনস্টারটাকে অ্যাটাক করার জন্য চলে যায় এবং তার এইম ছিল ওই উড়ন্ত যে মনস্টার ছিল বা ক্রিয়েচার ছিল ওর ডানাটা কেটে ফেলবে, কিন্তু বারান তখন ওই ক্রিয়েচারটাকে প্রোটেক্ট করে নেয় এবং জিনহু এটা দেখে অবাক হয়ে যায় যে স্টেলথ স্কিল ব্যবহার করার পরও সে তার উপস্থিতি বুঝে তাকে প্রোটেক্ট করে নিয়েছে, ওই মনস্টারটাকে। তারপর বারান জিনহুর উপর অনেক পাওয়ারফুল একটা অ্যাটাক করে এবং জিনহু কোনোভাবে টাস্ক আর ইগ্রিসের সাহায্যের মাধ্যমে সেখানে বাঁচতে পারে। তখন বারান এবং টাস্কের ম্যাজিক ফাইটের মধ্য দিয়ে জিনহু হঠাৎ করে ওই উড়ন্ত ক্রিয়েচারের মাথাটা কেটে দেয়। তখন বারান নিচে এসে পড়ে এবং জিনহু এবং বারানের মধ্যে তখন ফাইট শুরু হবে গ্রাউন্ডের মধ্যে। জিনহু এটা করে কারণ সে যাতে বারানের সাথে 1v1 ডিরেক্ট মাটিতে ফাইট করতে পারে। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং ব্রোন সোর্ড গিল্ড বা ব্লেড গিল্ডের সাথে পরিচয় করানো হয় এবং তাদের গিল্ড মাস্টারকে দেখানো হয় এবং যে পরিচয় করিয়ে দিচ্ছিল সে আরো বলে যে তাদের গিল্ড মাস্টার শুধু জাপানিজ ভাষায় কথা বলতে পারে। তারপর আমরা চেয়ারম্যানকে মনে মনে কথা বলতে শুনি এবং তার কথা বলার মধ্যে আমরা বুঝতে পারি যে জাপানে 11 জন এস র্যাঙ্ক আছে এবং সে ভাবে যে তারা তাদের দেশের চেয়েও বেশি পাওয়ারফুল। তারপর জাপানিজের গিল্ডের লিডারটা আমাদের চেয়ারম্যানকে থ্যাংক ইউ এবং অন্যান্য কথা বলে। তারপর মেয়েটা আমাদের পিঁপড়া জায়ান্ট অ্যান্ট গুলো সম্পর্কে অনেক ধারণা দিতে থাকে। ও বলে যে একটা পিঁপড়ার বয়স হচ্ছে 1 বছর এবং তারা যদি পিঁপড়াদের কুইনকে মারতে পারে তাহলে তারা সবাই 1 বছর পরে অটোমেটিক মারা যাবে এবং কুইন না থাকার কারণে তারা আবার গ্রো বা রেসপন হতে পারবে না। তারপর ওদের লিডার ড্রোন সোর গিল্ডের লিডার ওদেরকে বলে যে তারা তাদের দেশ থেকে 10 জন এস র্যাঙ্ক হান্টার প্রোভাইড করতে পারবে। তখন জিনচুল বলে যে 10 জন এস র্যাঙ্ক হান্টার, কিন্তু এখানে তো অনেক হাজার হাজার পিঁপড়া আছে। চেয়ারম্যান তখন মনে মনে ভাবে যে আমরা হয়তো 10 জন এস র্যাঙ্ক হান্টারও প্রোভাইড করতে পারবো না এবং আমরা গিল্ড মাস্টার গোটোর কথায় বুঝতে পারি যে তারা এখানে এসেছে শুধু ওই এন্ড গুলোকে ডাইভার্ট করার জন্য এবং আসল ফাইট করবে হচ্ছে আমাদের কোরিয়াকে বোঝানো হয়েছে।
তারপর আবার আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমরা বারানের সাথে জিনহো এবং তার শ্যাডো আর্মির সাথে ওই নর্মাল ডিমনের ফাইট দেখতে পাই। তারপরে জিনহো বারানকে অনেক পাওয়ারফুল অ্যাটাক করে তার, কিন্তু বারানের কিছুই করতে পারে না এবং তারপরে অ্যাটাক করতে করতে বারান একসময় তার সোর্ডটা ব্লক করে নেয় এবং জিনহোর মাথা ধরে তাকে শূন্যে তুলে রাখে এবং যখন একদম তাকে মেরেই ফেলবে মানে জিনহোকে, তখন সে তার শ্যাডো আর্মি এবং তার সিস্টেমের সোর্ড বের করে কোনোভাবে নিজেকে বাঁচাতে পারে। তখন আমরা দেখতে পাই ইগ্রিস এবং ট্যাং বারানকে দুই হাতে ধরে আটকে রেখেছিল এবং জিনহো তাকে অ্যাটাক করছিল, কিন্তু বারান তার পাওয়ারফুল অ্যাটাকের মাধ্যমে ট্যাঙ্ক এবং ইগ্রিস দুইজনকেই মেরে ফেলে এবং জিনহো তার মধ্য দিয়ে কোনোভাবে বাঁচতে পারে। তখন জিনহোর মনা পাওয়ারও 0 হয়ে আসে এবং আমরা বারানের হাতে দুইটা সোর্ড দেখতে পাই। তারা দুইজন অনেক সময় ফাইট করে এবং ফাইটের এক পর্যায়ে বারান জিনহোর দুইটা সোর্ডই দূরে ফেলে দেয় এবং তারপর জিনহোর ওপর তার দুইটা সোর্ড দিয়ে অ্যাটাক করে, কিন্তু জিনহো তখন তার দুই হাত দিয়ে কোনোভাবে বারানের দুইটা সোর্ডকে ধরে রাখতে পারে। তারপর জিনহো যখন বারানের দুইটা সোর্ডই ব্লক করে রাখে, বারান তার মুখ দিয়ে একটা তার উপর অ্যাটাক করবে। জিনহো তখন ভয় পেয়ে যায় এবং ভাবে যে সে ওই অ্যাটাকটা কোনোভাবে ডজ করতে পারবে না এবং যখন একদম অ্যাটাক করেই ফেলবে, তখন ওই ডিমন মেয়েটাকে আমরা একটা সোর্ড দিয়ে বারানের মাথায় আঘাত করতে দেখি, যেটা তার কিছু না করতে পারলেও তাকে একটু ডিস্ট্র্যাক্ট করেছে এবং জিনহো এই সুযোগটা কাজে লাগায়। জিনহো তখন তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে এবং বারানের দুইটা হাত কাটতে পারে এবং তারপরও যখন বারান তার মুখ দিয়ে তাকে অ্যাটাক করছিল, সে তার সম্পূর্ণ শক্তি ব্যবহার করে বারানকে একটা পাঞ্চ মারে, যেটা কিনা বারানের মুখ একদম ডিস্ট্রয় করে দেয়। এবং এই ফাইট সিনটা দেখতে দেখতে আমি যে এক্সপ্লেন করতে বসেছি আমি এটাই ভুলে গিয়েছিলাম। মানে ভাই, এই ফাইট সিনটা অনেক বেশি এপিক ছিল। কাহিনীতে আবার চলে যাই, তখন আমরা দেখতে পাই সিস্টেম তাকে একটা নোটিফিকেশন দিয়েছে যেখানে লেখা ছিল যে সে বারানকে ডিফিট করতে পেরেছে এবং তখন সেখানে আমরা সব ডিমন এবং বারানের যে একটা সামানিং এর জন্য গেট ছিল সেই সবগুলোকে ডিসঅ্যাপিয়ার হতে দেখি এবং তখন আমাদের জিনহোকে দেখানো হয় যে কিনা ওই মেয়েটাকে ডাক দিয়ে বলছিল এখন থেকে তোমার ফ্যামিলি এই জায়গাটাকে চালাবে, মানে শাসন করবে। তখন ওই মেয়েটা অনেক বেশি খুশি হয়ে যায় এবং খুশিতে কাঁদতে শুরু করে এবং এই সিনের মধ্য দিয়ে আমাদের এপিসোড 8ও শেষ হয়ে যায়। আশা করি সবার ভিডিওটা অনেক ভালোই লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে বুঝিয়ে দিবেন এবং এরকম আরো ভিডিও চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।